একটা ছোট্ট অনুরোধ, যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। এবার তাহলে আমরা এমন এক জায়গায় আসি যেটা বাইরে থেকে স্ট্রেংথ মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে মানুষকে ধীরে ধীরে একলা করে দেয়। অনেকেই নিজের কাঁধে নেবে না, কিন্তু শুনতে শুনতে হঠাৎ বুঝবে, এই কথাটা তো আমার জীবন, আমি একাই সামলাব। শক্তি নাকি নিঃশব্দ একাকিত্ব? মেনে নেওয়া কঠিন, কিন্তু সত্যি। তুমি কি সেই মানুষ যে বলে, আমি কাউকে বিরক্ত করতে চাই না, নিজের সমস্যা নিজেই মিটিয়ে নেব, কারো সাহায্যের দরকার নেই? শুনতে খুব ম্যাচিউর লাগে, তাই না? কিন্তু মনোবিজ্ঞান একটা কঠিন প্রশ্ন করে, তুমি সত্যিই ইন্ডিপেন্ডেন্ট, নাকি তুমি সাহায্য চাইতে ভয় পাও? আজ আমরা সেলফ রিলায়েন্স নিয়ে গর্ব করব না। আজ আমরা দেখব কেন আমি একাই সব সামলাব। মানসিকতা আসলে এক ধরনের ইমোশনাল আইসোলেশন। সাহায্য না চাওয়ার পিছনে আসল কারণ কি? মানুষ সাহায্য চায় না কারণ সে অহংকারী, এই ধারণাটাও ভুল। বেশিরভাগ মানুষ সাহায্য চায় না কারণ একসময় সে সাহায্য পায়নি। সাহায্য চাইলে অপমানিত হতে হয়েছে, দুর্বল বলে বিচার করা হয়েছে তাকে। তাই মন একটা নিয়ম বানায়, আর কারো উপর ভর করব না। এই নিয়মটা প্রথমে রক্ষা করে, কিন্তু পরে বন্দি বানায়। সবার সাথেই এটা হয়, লজ্জা পাবার দরকার নেই। আজকের দিনে সবাই বিজি, সবাই স্ট্রং দেখাতে চায়, কেউ নিজের ভাঙন শেয়ার করে না। তুমি হয়তো রাত দুটোয় জেগে সব সামলাও, সব ভাবো, কিন্তু কাউকে ফোন করো না, কারণ মাথার ভেতর একটা ভয় যে আমি যদি বলি কেউ বুঝবে তো, আমি যদি ভেঙে পড়ি কেউ থাকবে তো। এটাই ইমোশনাল আইসোলেশন। বাইরে মানুষ, ভেতরে নিঃশব্দ শূন্যতা। ইন্ডিপেন্ডেন্স আর আইসোলেশন এক জিনিস না, এটা খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিপেন্ডেন্স মানে আমি পারি, কিন্তু চাইলে সাহায্য নিতে পারি। আর আইসোলেশন মানে আমি পারি না, কিন্তু কাউকে জানাতে পারি না। আইসোলেশনে মানুষ হাসে, কিন্তু খুলে কথা বলে না। আইসোলেশনে মানুষ শক্ত দেখায়, কিন্তু রাতে একা কাঁদে। কার্ল ইয়ুং বলেছিলেন, লোনলিনেস ডাজ নট কাম ফ্রম হ্যাভিং নো পিপল অ্যারাউন্ড, but from being unable to communicate the things that seem important. আমি একাই সব সামলাবো, এই মানসিকতা কাদের তৈরি করে? এই মানসিকতা তৈরি হয় যাদের ছোটবেলায় ইচ্ছে না থাকলেও বড় হয়ে যেতে হয়েছে পরিস্থিতির চাপে, যাদের অনুভূতি কেউ ধরেনি, যাদের বলা হয়েছে এত সেন্সিটিভ হইও না। এই মানুষগুলো শিখে নেয় যে কাঁদা বিপজ্জনক। সাওয়া মানে ঝামেলা, নির্ভরতা মানে ব্যথা। তাই তারা শক্ত হয়। হিলিং শুরু হয় কোথা থেকে কেউ জানে না। হিলিং শুরু হয় এই স্বীকারোক্তি দিয়ে, আমি একা সব সামলাতে পারি না। আর সেটা ঠিক আছে, সবাইকে বলার দরকার নেই। শুধু একজন মানুষ যার সামনে মুখোশ নামানো যায়, একটা মেসেজ, একটা কল, একটা আমি ঠিক নেই, এই ছোট সাহসটাই আইসোলেশনের প্রথম ফাটল। ব্রেনে ব্রাউন বলেছিলেন, ভালনারেবিলিটি ইজ নট উইকনেস, ইট ইজ আওয়ার গ্রেটেস্ট মেজার অফ কারেজ। সাহায্য নেওয়া মানে বোঝা হওয়া নয়, এই ভুলটা আমরা সবাই করি। সাহায্য নেওয়া মানে তুমি মানুষ, তুমি সীমিত, তুমি একা তৈরি হওনি। মানুষ একা বাঁচার জন্য না, সংযোগের জন্য তৈরি। যে নিজেকে সবসময় শক্ত দেখায়,
সে একদিন খুব ক্লান্ত হয়ে পড়ে। আর যে সময় মতো সাহায্য নেয় সে ভাঙে না, বেড়ে ওঠে। এটা তোমাকেও বুঝতে হবে। এই মুহূর্তে ভাবো, যদি আজ কাউকে বলো আমি ঠিক নেই, তাহলে কার নামটা মাথায় আসে? কাউকে বলতে হবে না, নিজেকে প্রশ্ন করো, কেন মানুষ নিজেকে ভালোবাসতে পারে না? সেলফ ওয়ার্থ বনাম ভ্যালিডেশন কি? কেন আমরা বাইরের স্বীকৃতির জন্য ক্ষুধার্ত? এই সিরিজে এখন আর আমরা শিখছি না কি করতে হবে, এখন শিখছি নিজের সাথে সৎ কিভাবে হতে হবে, নিজের ভালোর জন্য। আমরা নিজেকে ভালোবাসতে পারি না কেন? সেলফ ওয়ার্থ আর ভ্যালিডেশনের নীরব যুদ্ধ। পায়ের মাটি সরে যায় ভাবতে গেলে। তুমি কি কখনো অনুভব করেছ, সবাই তোমাকে পছন্দ করলে তবেই তুমি নিজেকে ঠিক মনে করো, আর কেউ ইগনোর করলে হঠাৎ নিজেকে মূল্যহীন লাগে? আজ আমরা ভালোবাসা নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো কেন মানুষ নিজের মূল্য নিজে অনুভব করতে পারে না। অনেকে ভাবে আমি কনফিডেন্ট না, আমি উইক, কিন্তু সত্যটা আলাদা। তুমি উইক না, তুমি শুধু শিখেছ নিজের মূল্য বাইরে খুঁজতে। যে মানুষটা ছোটবেলায় ভালো করলে তবেই প্রশংসা পেয়েছে, ভুল করলে ভালোবাসা কমে গেছে, সে বড় হয়ে বিশ্বাস করে আমি তখনই মূল্যবান যখন কেউ আমাকে অ্যাপ্রুভ করে। এটাই ভ্যালিডেশন অ্যাডিকশন। লাইক না পেলে মন খারাপ, রিপ্লাই দেরি হলে অস্থিরতা, কারো অ্যাটেনশন কমলে ইনসিকিউরিটি। কারণ তুমি নিজের দিকে তাকাও না, তুমি আয়নায় অন্যের চোখ খুঁজো। সেলফ ওয়ার্থ মানে কি বেশিরভাগ মানুষ জানেই না। সেলফ ওয়ার্থ মানে কেউ থাকুক বা না থাকুক, প্রশংসা আসুক বা না আসুক, তুমি নিজের কাছে ঠিক। আর ভ্যালিডেশন মানে আমাকে বলো আমি ঠিক আছি, না হলে আমি ভেঙে পড়ব। সমস্যা এটা না যে আমরা ভ্যালিডেশন চাই, সমস্যা হলো আমরা ভ্যালিডেশন ছাড়া নিজেকে অনুভবই করতে পারি না। এটা কতটা ঠিক বিচার করো। কার্ল রজার্স বলেছিলেন, দ্য কিউরিয়াস প্যারাডক্স ইজ দ্যাট when I accept myself just as I am, then I can change. নিজেকে ঠিক করার আগে নিজেকে গ্রহণ করতে হয়। যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না, সে সম্পর্কেও নিজেকে হারায়। সে বেশি দেয়, কম পায়, তবুও থাকে। কারণ ভেতরে একটা ভয়, আমি যদি চলে যাই আমাকে আর কেউ চাইবে না। শোনো বন্ধু, নিজেকে ভালোবাসা মানে নিখুঁত হওয়া না। নিজেকে ভালোবাসা মানে নিজের কষ্টকে ছোট না করা, নিজের সীমা মানা, নিজের অনুভূতিকে বিশ্বাস করা। আজ শুধু একটা কাজ করো, নিজেকে প্রশ্ন করো, আমি কি নিজেকে চাই, নাকি শুধু চাই সবাই আমাকে চাইছে কিনা সেটা দেখতে? এই প্রশ্নটাই সেলফ ওয়ার্থের শুরু। এই জার্নি সহজ না, কিন্তু এটা সত্য। আর সত্য কখনো হালকা হয় না, কিন্তু মুক্ত করে। যে মানুষটা সব বোঝে কিন্তু কিছুই বদলাতে চায় না, তুমিও কি সেই মানুষ যে সাইকোলজি বোঝে, প্যাটার্নস ধরে ফেলে, মানুষকে এক নজরে পড়ে নেয়, কিন্তু নিজের জীবনে একই ভুল বারবার করে? তুমি জানো কি করা উচিত, কিন্তু করো না। আজ আমরা অজ্ঞতা নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো অতিরিক্ত বোঝাপড়া কিভাবে বদলকে আটকে দেয়। বোঝা আর বদল এক জিনিস না, এটা সবচেয়ে বড় ভুল। মানুষ ভাবে আমি তো বুঝি, তাই আমি সেফ।
কিন্তু বোঝা মানেই বদল না। অনেক সময় বোঝা হয়ে যায় একটা লুকানো অজুহাত। আমি তো জানি কেন এটা হচ্ছে। ওর ট্রমা আছে, পরিস্থিতি এমন ছিল। এই বোঝাপড়া দিয়ে তুমি অন্যদের ক্ষমা করো, কিন্তু নিজেকে মুক্ত করো না। অতিরিক্ত বোঝাপড়া আসলে নিয়ন্ত্রণ। এটা শুনতে কঠিন কিন্তু সত্য। যে মানুষটা সব ব্যাখ্যা করে সে আসলে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে চায়। কারণ বদল মানে অনিশ্চয়তা, পরিচিত পরিচয় ভাঙা, ফলাফল না জানা। বোঝা নিরাপদ, বদল বিপজ্জনক। তাই মানুষ বোঝার ভেতরই আটকে যায়। কার্ল ইয়ুং বলেছিলেন, "There is no coming to consciousness without pain." চেতনা মানেই আরাম না, চেতনা মানেই দায়িত্ব। আমি এমনই, সবচেয়ে সুন্দর ফাঁদ, ন্যাকামিও বটে। এই কথাগুলো খুব শান্ত শোনায় ঠিকই, কিন্তু অহংকার ভর্তি। যেমন, আমি এমনই, আমি বদলাতে পারবো না, আমার নেচার এমন। এই কথাগুলো অ্যাকসেপ্টেন্স না, এই কথাগুলো রেজিগনেশন। এগুলো বলে মানুষ নিজের সামনে দরজা বন্ধ করে দেয়। ভেতরে ভেতরে সে জানে আর একটা ভার্সন আছে, কিন্তু সেই ভার্সনের জন্য পুরনোটা মরতে হবে। জ্ঞান দিয়ে ব্যথা ঢেকে রাখা। অনেকে স্পিরিচুয়ালিটি, ফিলসফি, সাইকোলজি ব্যবহার করে ব্যথা অনুভব না করার জন্য। বই পড়ে, ভিডিও দেখে, কথা বলে, কিন্তু অনুভব করে না। জ্ঞান তখন ওষুধ না হয়ে পেইন কিলার হয়ে যায়। ব্যথা কমায়, কিন্তু রোগ সারায় না। মনে রাখবে, এডুকেশন, নলেজ আর উইজডম আলাদা আলাদা। রুমি বলেছিলেন, "Why are you so busy with this or that, or good or bad? Pay attention to how things blend." বদল আসলে কোথা থেকে শুরু হয়? বদল শুরু হয় যেদিন তুমি বোঝা বন্ধ করো আর নির্বাচন শুরু করো। জানি এটা ঠিক না, জানি এটা আমাকে ছোট করছে, তবুও আমি থাকছি। এই সত্যটা স্বীকার করাই সবচেয়ে শক্ত কাজ। হয়তো তোমার ঠুনকো ইগোতে লাগবে আমাদের কথাগুলো, কিন্তু এখান থেকেই আসল শক্তি শুরু। সচেতন মানুষ কেমন হয়? সচেতন মানুষ সবসময় শান্ত না, সে মাঝে মাঝে কঠিন হয়। সে বলে, আমি বুঝি, কিন্তু আমি মানি না। আমি জানি, কিন্তু আমি থাকব না। এই সিদ্ধান্তগুলো চুপচাপ হয়, কোনো নাটক ছাড়াই, কিন্তু এগুলোই জীবন বদলায়। আজ একটু থেমে ভাবো, আমি কোন জায়গায় সব বুঝেও কিছু করছি না? মন খারাপ করো না বন্ধু, আমরা আছি তো তোমার সাথে। কেন মানুষ সত্য বললে দোষী মনে করে? ট্রুথ গিল্ট কি? কেন সত্য বলা আর শোনা দুটোই এত কঠিন? এই পর্যন্ত যদি এসে থাকো, তাহলে এখন তুমি আর শিখছো নাকি ঠিক? তুমি নিজের জ্ঞান চক্ষু দিয়ে দেখতে পাচ্ছ কোথায় তুমি নিজেকেই থামিয়ে রেখেছ। এবার এমন এক জায়গায় সুরসুরি লাগবে, যেটা সবাই চায় কিন্তু খুব কম মানুষ সহ্য করতে পারে। সেটা হলো সত্য, কিন্তু ভেতরে ভেতরে অনেক প্রশ্ন রেখে যাবে। তুমি জানো, সত্য বললেই কেন নিজেকে দোষী মনে হয়? তুমি কি কখনো নিজের কথা বলেছ, নিজের সীমা জানিয়েছ, না বলেছ কখনো, আর তারপরই ভেতরে ভেতরে অদ্ভুত গিল্ট অনুভব করেছ? কেন সত্য বললে এত অপরাধ বোধ আসে? আজ আমরা মিথ্যা নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো সত্য বলার পর যে অদৃশ্য শাস্তি মানুষ নিজেই নিজেকে দেয়, সেই ট্রুথ গিল্ট নিয়ে। ট্রুথ গিল্ট কোথা থেকে আসে?
ট্রুথ গিল্ট আসে শৈশব থেকে। যে মানুষটা বড় হয়েছে যেখানে সত্য বলা মানেই ঝামেলা, যেখানে চুপ থাকাই নিরাপদ, যেখানে নিজের চাহিদাকে সেলফিশ বলা হয়েছে, সে বড় হয়ে শেখে আমার সত্য অন্যকে কষ্ট দেবে, আমার অনুভূতি সমস্যা তৈরি করবে। তাই সে সত্য বললেই নিজেকে দোষী মনে করে। ভালো মানুষ হওয়ার ট্র্যাপটা যে কি সাংঘাতিক দেখো। অনেকে সত্য লুকায় কারণ তারা ভালো মানুষ হতে চায়। সবাইকে খুশি রাখতে চায়, কারোর মন ভাঙতে চায় না, নিজের কষ্ট চাপা দেয়। কিন্তু সত্যিটা একেবারে ভিন্ন। সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি কাউকেই সাহায্য করছো না, নিজেকেও না। কার্ল রজার্স বলেছিলেন, দ্য গুড লাইফ ইজ আ প্রসেস, নট আ স্টেট অফ বিইং। ভালো হওয়া মানে নিজেকে হারানো না। কেন না বলাটা এত কঠিন জানো? কারণ না বললে কেউ দূরে চলে যেতে পারে, সম্পর্ক বদলাতে পারে, তুমি আর প্রয়োজনীয় নাও থাকতে পারো। এই ভয়টাই গিল্ট তৈরি করে। অনেকে না বলে না কারণ তারা ভালোবাসা হারাতে ভয় পায়। কিন্তু প্রশ্নটা এটা, এই ভালোবাসাটা কি সত্যি, নাকি কেবল তোমার আত্মত্যাগের উপর দাঁড়িয়ে? সত্য বলা মানে আঘাত করা না, এই ভুলটা খুব সাধারণ। সত্য বলা মানে স্পষ্ট হওয়া, নিজের সীমা জানা, নিজের দায়িত্ব নেওয়া। আঘাত হয় তখন যখন তুমি হঠাৎ বিস্ফোরণ ঘটাও, কারণ আগে চুপ করে থেকেছিলে। চুপ থাকা শান্তি না, চুপ থাকা ডিলেড কনফ্লিক্ট। গিল্ট আসলে কি বলছে? গিল্ট বলছে না যে তুমি ভুল। গিল্ট বলছে তুমি পুরনো একটা নিয়ম ভাঙছ। এই নিয়মটা বলতো নিজেকে ছোট রাখলে নিরাপদ। যেদিন তুমি সত্য বলো সেদিন তুমি এই নিয়মের বিরুদ্ধে যাও। তাই মন ভয় দেখায়। কিন্তু ভয় মানেই বিপদ না। অনেক সময় ভয় মানেই পরিবর্তন। সে চিৎকার করে না, সে নাটক করে না, সে শুধু বলে এইটা আমার জন্য ঠিক না, আমি এখানে থামছি, আমি এমন ব্যবহার গ্রহণ করি না। তারপর সে গিল্টের সাথে বসে, পালায় না, কারণ সে জানে এই গিল্ট অস্থায়ী, কিন্তু আত্মসম্মান স্থায়ী। কমেন্টে লিখে জানিও প্লিজ, শেষ কবে তুমি সত্য বলেছিলে আর তারপর নিজেকে দোষী মনে হয়েছিল? কেন মানুষ ক্ষমা করতে পারে না? ফরগিভনেস বনাম ফরগেটিং আসলে কি? ক্ষমা আসলে কার জন্য? এই সিরিজ এখন আর আমাদেরকে সাহস দিচ্ছে না, এটা আমাদেরকে নিজের সত্যের পাশে দাঁড়াতে শেখাচ্ছে। ক্ষমা সত্যি সত্যি মুক্তি নাকি আত্মপ্রতারণা? ফরগিভনেস বনাম ফরগেটিং বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে ক্ষমা আসলে কার জন্য। একটু অস্বস্তি লাগলেও শোনো, ক্ষমা শব্দটা খুব হালকা শোনায়, খুব পবিত্রও শোনায়। মানুষ বলে ক্ষমা করো, শান্তি পাবে। কিন্তু সত্যিই কি এত সহজ? তুমি কি কখনো কাউকে বলেছ আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু ভেতরে ভেতরে এখনো ব্যথা আছে? তুমি কি কখনো ভেবেছ ক্ষমা মানে কি সব ভুলে যাওয়া? ক্ষমা মানে কি আবার আগের মতো হয়ে যাওয়া? ক্ষমা মানে কি দুর্বল হয়ে যাওয়া? আজ আমরা ধর্মীয় ভাষায় কথা বলবো না, আজ আমরা মনস্তত্ত্বের ভাষায় কথা বলবো। ক্ষমা আসলে কি করে মানুষের ভেতরে সেটাই দেখব। মানুষ কেন ক্ষমা করতে পারে না? কারণ ব্যথা এখনো সক্রিয়। যে ক্ষত শুকায়নি সেখানে ক্ষমা শব্দটা লবণ। যখন কেউ তোমাকে আঘাত করে, তোমার ভেতরে শুধু রাগ জন্মায় না, জন্মায় অপমান, জন্মায় প্রত্যাখ্যান, জন্মায় নিজের মূল্য নিয়ে সন্দেহ। এই সব কিছু মিলে একটা অভ্যন্তরীণ গল্প তৈরি হয়, আমাকে এমনভাবে ব্যবহার করা যায়। ক্ষমা সত্যি সত্যি মুক্তি নাকি আত্মপ্রতারণা? ফরগিভনেস বনাম ফরগেটিং বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে
ক্ষমা আসলে কার জন্য? একটু অস্বস্তি লাগলেও শোনো, ক্ষমা শব্দটা খুব হালকা শোনায়, খুব পবিত্রও শোনায়। মানুষ বলে ক্ষমা করো, শান্তি পাবে। কিন্তু সত্যিই কি এত সহজ? তুমি কি কখনো কাউকে বলেছ, আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু ভেতরে ভেতরে এখনো ব্যথা আছে? তুমি কি কখনো ভেবেছ, ক্ষমা মানে কি সব ভুলে যাওয়া? ক্ষমা মানে কি আবার আগের মতো হয়ে যাওয়া? ক্ষমা মানে কি দুর্বল হয়ে যাওয়া? আজ আমরা ধর্মীয় ভাষায় কথা বলবো না, আজ আমরা মনস্তত্ত্বের ভাষায় কথা বলবো। ক্ষমা আসলে কি করে মানুষের ভেতরে, সেটাই দেখব। মানুষ কেন ক্ষমা করতে পারে না? কারণ ব্যথা এখনো সক্রিয়। যে ক্ষত শুকায়নি, সেখানে ক্ষমা শব্দটা লবণ। যখন কেউ তোমাকে আঘাত করে, তোমার ভেতরে শুধু রাগ জন্মায় না, জন্মায় অপমান, জন্মায় প্রত্যাখ্যান, জন্মায় নিজের মূল্য নিয়ে সন্দেহ। এই সব কিছু মিলে একটা অভ্যন্তরীণ গল্প তৈরি হয়। আমাকে এমনভাবে ব্যবহার করা যায়। এই গল্পটাই মানুষ ছাড়তে পারে না, কারণ এই গল্পের সাথে জড়িয়ে থাকে পরিচয়। ফরগিভনেস আর ফরগেটিং এক না, এই ভুলটা সবচেয়ে বেশি হয়। ফরগেটিং মানে স্মৃতি মুছে ফেলা, ফরগিভনেস মানে স্মৃতির বিষ কমিয়ে ফেলা। ভুলে গেলে তুমি শেখো না, ক্ষমা করলে তুমি মুক্ত হও। ভুলে গেলে তুমি আবার একই জায়গায় পড়তে পারো, ক্ষমা করলে তুমি সীমা রেখে এগোতে পারো। ক্ষমা মানে দরজা খুলে দেওয়া না, ক্ষমা মানে নিজের ভেতরের তালা খুলে দেওয়া। ক্ষমা কি অপরাধীকে ছাড় দেওয়া? একদমই না। ক্ষমা মানে অপরাধকে বৈধতা দেওয়া না। ক্ষমা মানে বলা না, তুমি ঠিক ছিলে। ক্ষমা মানে বলা, তুমি ভুল করেছ, কিন্তু তোমার ভুলের ভার আমি সারা জীবন বইব না। অনেক সময় মানুষ প্রতিশোধের স্বপ্নে বাঁচে, ভাবতে ভালো লাগে, একদিন দেখিয়ে দেব। কিন্তু প্রতিশোধ মানে অতীতকে বর্তমানের উপর বসিয়ে রাখা। বুদ্ধ বলেছিলেন, রাগ ধরে রাখা মানে গরম কয়লা হাতে রাখা। যাকে ছুঁড়তে চাও তার আগেই তুমি পড়ো। ক্ষমা না করলে কি হয়? অমীমাংসিত রাগ শরীরে জমে, মনে জমে, সম্পর্কে জমে। তুমি হয়তো নতুন সম্পর্কে গেলে, কিন্তু পুরনো সন্দেহ নিয়ে গেলে। তুমি হয়তো নতুন মানুষকে বিশ্বাস করতে চাও, কিন্তু পুরনো বিশ্বাসঘাতকতা মাথায় বাজতে থাকে। ক্ষমা না করলে তুমি শুধু অতীতকে শাস্তি দাও না, তুমি বর্তমানকেও সন্দেহের চোখে দেখো। তাহলে কি সবকিছু ক্ষমা করা উচিত? তাও না। সবকিছু সহ্য করা আর ক্ষমা করা এক না। ক্ষমা মানে আবার সুযোগ দেওয়া না। ক্ষমা মানে আবার একই আগুনে হাত দেওয়া না। ক্ষমা হতে পারে নীরব, ক্ষমা হতে পারে দূরত্বের মধ্যে, ক্ষমা হতে পারে চিরবিদায়ের মধ্যেও। কার্ল ইয়ুং বলেছিলেন, যা তুমি সচেতনভাবে মোকাবিলা করো না, তা তোমার জীবনে ভাগ্য হয়ে ফিরে আসে। ক্ষমা না করলে সেই ঘটনাটা বারবার অন্য রূপে ফিরে আসতে পারে। ক্ষমা শুরু হয় কোথা থেকে? ক্ষমা শুরু হয় স্বীকারোক্তি দিয়ে। হ্যাঁ, এটা আমাকে কষ্ট দিয়েছে। হ্যাঁ, এটা অন্যায় ছিল। হ্যাঁ, আমি ভেঙেছিলাম। অনেকেই ক্ষমা করতে চায় দ্রুত, কারণ তারা ব্যথা অনুভব করতে চায় না। কিন্তু ব্যথা এড়িয়ে ক্ষমা করলে তা শুধু চাপা পড়ে। সত্যিকারের ক্ষমা আসে যখন তুমি কষ্টটাকে সম্মান দাও। সবচেয়ে কঠিন ক্ষমা হল নিজেকে ক্ষমা করা। ভুল সিদ্ধান্তের জন্য, ভুল মানুষকে বিশ্বাস করার জন্য, নিজের সীমা না টানার জন্য। আমরা অন্যকে যত সহজে ক্ষমা করি,
নিজেকে তত কঠোরভাবে বিচার করি। কিন্তু সত্য হল, তুমি তখনকার জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নিয়েছিলে। আজ তুমি বেশি জানো। নিজেকে ক্ষমা না করলে তুমি নিজেকেই শাস্তি দিয়ে যাও। ক্ষমা মানে শক্তি, ক্ষমা মানে দুর্বল হওয়া না। ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। ক্ষমা মানে বলা, আমি এই গল্পের মধ্যে আটকে থাকব না। ক্ষমা মানে অতীতকে ইতিহাসে পাঠানো, বর্তমানে বসিয়ে না রাখা। রুমি বলেছিলেন, ক্ষত যেখানে, আলো সেখানেই ঢোকে। ক্ষমা সেই আলো ঢোকার জায়গা তৈরি করে। আজ একটু থেমে ভাবো, তুমি কাকে ক্ষমা করতে পারছো না? আর সেই অক্ষমতা তোমাকে কি দিচ্ছে? কেন মানুষ ভালোবাসা পেলেও বিশ্বাস করতে পারে না? ভেবেছ কখনো? ট্রাস্ট ইস্যুজের গভীর মনস্তত্ত্ব কি? নিরাপত্তা বনাম সন্দেহ বলতে কি বোঝায়? ভালোবাসা পেলেও বিশ্বাস করতে পারি না কেন? ট্রাস্ট ইস্যুজ, নিরাপত্তা বনাম সন্দেহের নীরব যুদ্ধ। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এমন অবস্থায় থেকেছ যেখানে কেউ তোমাকে সত্যিই ভালোবাসছে, তবুও তুমি ভেতরে ভেতরে অস্থির? কেউ তোমাকে সম্মান করছে, সময় দিচ্ছে, স্বচ্ছ আচরণ করছে, তবুও তোমার মাথার ভেতর একটা কণ্ঠ বলে কিছু একটা ঠিক নেই। কেন? ভালোবাসা থাকলেও বিশ্বাস আসে না কেন? আজ আমরা বিশ্বাসঘাতকতা নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো কেন নিরাপদ ভালোবাসাও অনেক সময় ভয়ের মতো লাগে। ট্রাস্ট ইস্যু মানে সন্দেহপ্রবণ হওয়া না। অনেকে ভাবে যে সন্দেহ করে সে নেগেটিভ, সে টক্সিক, সে ওভার থিঙ্কিং করে। কিন্তু সত্যিটা অন্য। ট্রাস্ট ইস্যু মানে তুমি আগে ভেঙেছ। যে মানুষ প্রতারণা দেখেনি সে এমনভাবে সন্দেহ করে না। যে মানুষ হঠাৎ হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা পায়নি সে মেসেজ লিড হলে আতঙ্কিত হয় না। ট্রাস্ট ইস্যু মানে ক্যারেক্টার ফ্ল না, এটা আনহিল্ড এক্সপিরিয়েন্স। মস্তিষ্ক কিভাবে নিরাপত্তা মাপতে শেখে যদি বিচার করো, দেখবে শৈশব হল প্রথম ল্যাবরেটরি। যদি তোমার কথা শোনা হয়, প্রতিশ্রুতি রাখা হয়, ভুল করলেও তবুও সম্পর্ক না ভাঙে, তাহলে মস্তিষ্ক শেখে মানুষ নিরাপদ। কিন্তু যদি ভালোবাসা একদিন আছে, একদিন নেই, যত্নের সাথে সাথে অপমানও থাকে, প্রতিশ্রুতি বারবার ভাঙে, তাহলে মস্তিষ্ক শিখে নিরাপত্তা অস্থায়ী। এই শিক্ষা প্রাপ্তবয়স্ক জীবনে অটোমেটিকভাবে চালু হয়। হেলদি ভালোবাসা কেন অস্বস্তিকর লাগে? এটা প্যারাডক্সিক্যাল। যে মানুষ কেয়সে বড় হয়েছে তার নার্ভাস সিস্টেম কেয়সেই স্বস্তি পায়। শান্ত সম্পর্ক তার কাছে বোরিং না, অপরিচিত। যখন কেউ কনসিস্টেন্ট হয় তখন ভেতরে প্রশ্ন ওঠে, এত ভালো কেন? কিছু লুকানো আছে? কারণ মন ড্রামাকে ভালোবাসা ভেবেছিল। শান্তি, নতুন ভাষা, আর নতুন ভাষা শেখা সবসময় অস্বস্তিকর। ওভার থিঙ্কিং আসলে কি? ওভার থিঙ্কিং অনেক সময় ইনটিউশন না, এটা ফিয়ার রিহার্সাল। মস্তিষ্ক ওয়ার্স্ট কেস সিনারিও বানায় যাতে হঠাৎ আঘাত না লাগে। যেমন, ও হয়তো বদলে যাবে, ও হয়তো অন্য কাউকে পাবে, আমি হয়তো যথেষ্ট না। এই চিন্তাগুলো ভালোবাসা নষ্ট করতে চায় না, এগুলো আঘাত এড়াতে চায়। কিন্তু আইরনিক্যাল ব্যাপার, এই প্রতিরক্ষাই সম্পর্ককে ক্লান্ত করে। ট্রাস্ট ইস্যু কিভাবে সম্পর্ক ভাঙে ধীরে ধীরে? প্রথমে ছোট প্রশ্ন, তারপর সন্দেহ, তারপর পরীক্ষা নেওয়া, তারপর ইমোশনাল ডিস্টেন্স। অন্য মানুষটা ভাবে আমি তো কিছু করিনি, তুমি ভাবো আমি শুধু নিশ্চিত হতে চাই।
কিন্তু সম্পর্ক যখন বারবার প্রমাণ দিতে থাকে, তখন তা ভালোবাসা না, ট্রায়াল সিস্টেম হয়ে যায়। ভালোবাসা আদালত না, ভালোবাসা আস্থা। বিশ্বাস মানে অন্ধ হওয়া না। অনেকে ভাবে বিশ্বাস মানে সব চোখ বন্ধ করে দেওয়া। না, বিশ্বাস মানে সীমা জানা, পর্যবেক্ষণ করা। কিন্তু প্যারানইয়া না তৈরি করা। বিশ্বাস মানে রিস্ক নেওয়া, কারণ কোনো সম্পর্ক 100% নিশ্চিত না। কিন্তু কনস্ট্যান্ট ডাউটে বাঁচা ভালোবাসাকে ধীরে ধীরে মেরে ফেলে। সেলফ ওয়ার্থ আর ট্রাস্ট একে অপরের সাথে যুক্ত। যে মানুষ নিজেকে মূল্যবান মনে করে না, সে বিশ্বাসও করতে পারে না, কারণ ভেতরে ভেতরে সে ভাবে, আমি তো যথেষ্ট না, ও থাকবেই বা কেন। তাই ট্রাস্ট ইস্যু অনেক সময় অন্যকে নিয়ে না, নিজেকে নিয়ে। যদি আমি বিশ্বাস করি আমি যথেষ্ট, তাহলে আমি জানব যদি কেউ চলে যায়, তাও আমি ভেঙে শেষ হয়ে যাব না। হিলিং কোথা থেকে শুরু হয়? হিলিং শুরু হয় অ্যাওয়ারনেস দিয়ে। আমি কেন সন্দেহ করছি? এটা বর্তমানের আচরণ নাকি অতীতের ভয়? তারপর আসে কমিউনিকেশন। ভয় লুকিয়ে রাখা, ভয় কি বড় করে? ভয় স্বীকার করা, ভয় কি ছোট করে? কেউ যদি তোমাকে ভালোবাসে, সে তোমার ভয় শুনতে পারবে। নিরাপত্তা তৈরি হয় কিভাবে? নিরাপত্তা ওভারনাইট আসে না। এটা তৈরি হয় কনসিস্টেন্সি দিয়ে, ট্রান্সপ্যারেন্সি দিয়ে, ছোট ছোট প্রতিশ্রুতি রাখা দিয়ে, আর নিজের দিক থেকেও বারবার অতীতকে বর্তমানের উপর চাপিয়ে না দেওয়া দিয়ে। ট্রাস্ট হল মাসল। ব্যবহার করলে বাড়ে, চাপা দিলে শুকিয়ে যায়। আর একটা সত্য, ভালোবাসা সবসময় নিরাপদ না, কিন্তু ভালোবাসা ছাড়া নিরাপত্তাও অসম্পূর্ণ। বিশ্বাস মানে ভালনারেবিলিটি, ভালনারেবিলিটি মানে ঝুঁকি, কিন্তু ঝুঁকি ছাড়া গভীরতা নেই। কার্ল রজার্স বলেছিলেন, যখন আমরা সত্যিকারের নিজেকে প্রকাশ করি, তখনই সম্পর্ক গভীর হয়। আজ একটু থেমে ভাবো, তুমি কি সত্যি কারো উপর ভরসা করতে পারো, নাকি তুমি সবসময় প্রস্তুত ভেঙে পড়ার আগে নিজেই দূরে সরে যেতে? কেন মানুষ গভীর সংযোগ থেকে পালায়? ইন্টিমেসি ফিয়ার কি? কাছে এলে কেন দূরে যেতে ইচ্ছে করে? এখন সিরিজটা ধীরে ধীরে সম্পর্কের গভীরে ঢুকছে, বাইরের না, ভিতরের নিরাপত্তাহীনতায়। কাছে এলেই দূরে যেতে ইচ্ছে করে কেন? ইন্টিমেসি ফিয়ার, ঘনিষ্ঠতার অদৃশ্য ভয়। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছ? যখন কেউ তোমার খুব কাছে আসে, তোমাকে বুঝতে শুরু করে, তোমার দুর্বল জায়গাগুলো দেখে ফেলে, তখন হঠাৎ তোমার ভেতরে অস্থিরতা শুরু হয়। তুমি ভাবো, আমি একটু স্পেস চাই, আমি রেডি না, এটা খুব দ্রুত হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যিই প্রস্তুত না, নাকি তুমি ঘনিষ্ঠতার ভয় পাচ্ছ? আজ আমরা কমিটমেন্ট নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো কেন গভীর সংযোগ মানুষকে ভয় দেখায়। ইন্টিমেসি সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা রয়েছে। ইন্টিমেসি মানে কি? ইন্টিমেসি মানে শুধু শারীরিক কাছাকাছি না। ইন্টিমেসি মানে নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করা, নিজের ভয় দেখানো, নিজের অতীত খুলে বলা, মুখোশ খুলে দাঁড়ানো। যখন তুমি কাউকে তোমার ভেতরের অন্ধকার দেখাও, তখনই ইন্টিমেসি শুরু হয়। আর ঠিক সেখানেই ভয় জন্মায়। এবার তাহলে বুঝতে হয় কেন ভয় লাগে। কারণ ইন্টিমেসি মানে এক্সপোজার। যে মানুষ একসময় তার দুর্বলতা দেখিয়ে অপমানিত হয়েছে, যে মানুষ তার সত্য বলে প্রত্যাখ্যাত হয়েছে, সে শিখে দুর্বলতা দেখানো বিপজ্জনক। তাই যখন কেউ খুব কাছে আসে, মন অ্যালার্ম দেয়।
সাবধান, আবার আঘাত লাগতে পারে। দূরে থাকাই নিরাপদ। এটা ইচ্ছাকৃত না, এটা স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়া। অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট আর একভাবে দেখতে গেলে আমরা নীরব দূরত্ব বুঝি, কিন্তু মনোবিজ্ঞানে একে বলে অ্যাভয়েডেন্ট প্যাটার্ন। এই মানুষগুলো স্বাধীন দেখায়, খুব সেলফ সাফিসিয়েন্ট, গভীর আলোচনা এড়িয়ে যায়। তারা সম্পর্ক চায়, কিন্তু গভীরতা এলে অস্বস্তি হয়, কারণ গভীরতা মানে নিয়ন্ত্রণ কমে যাওয়া। দূরত্বে তারা নিরাপদ, কাছাকাছিতে তারা উন্মুক্ত। ইন্টিমেসি আর স্বাধীনতা কি তাহলে বিপরীত? অনেকে ভাবে যদি আমি খুব কাছাকাছি যাই তাহলে আমি নিজেকে হারাবো। এই ভয় আসে সেই সব অভিজ্ঞতা থেকে যেখানে সম্পর্ক মানেই ছিল নিয়ন্ত্রণ, দম বন্ধ হওয়া, নিজস্বতা হারানো। কিন্তু হেলদি ইন্টিমেসি মানে নিজেকে হারানো না, নিজেকে শেয়ার করা। দুজন আলাদা মানুষ কিন্তু সংযুক্ত। কেন কাছে এলে আমরা ত্রুটি খুঁজতে শুরু করি? খেয়াল করো, যখন সম্পর্ক গভীর হয় তখন হঠাৎ তুমি ত্রুটি খুঁজতে শুরু করো। সে তুমি বুঝে করো আর না বুঝে করো। ও এমন কেন? ওর এই অভ্যাসটা খারাপ, আমাদের ফিউচার ম্যাচ করবে তো? অনেক সময় এগুলো বাস্তব প্রশ্ন না, এগুলো এসকেপ রুট। মন অজুহাত বানায় যাতে তুমি আগে থেকেই দূরে সরে যেতে পারো, আঘাত লাগার আগেই। সেলফ প্রোটেকশন কখনো কখনো সেলফ স্যাবোটাজ হয়ে যায়, সেটা আমরা বুঝতেই পারি না। ভালনারেবিলিটি কেন এত কঠিন লাগে? ভালনারেবিলিটি মানে তুমি নিশ্চয়তা ছাড়ছ। তুমি বলছো আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু বিশ্বাস মানে গ্যারান্টি না। তাই ভালনারেবিলিটি মানে ঝুঁকি। ব্রেনে ব্রাউন বলেছিলেন, ভালনারেবিলিটি ইজ আনসার্টেনটি, রিস্ক অ্যান্ড ইমোশনাল এক্সপোজার। কিন্তু একই সাথে ভালনারেবিলিটি ছাড়া গভীর সংযোগ হয় না। ট্রমা আর ইন্টিমেসি আমরা অনেক সময় এক করে ফেলি। যদি অতীতে তোমার সীমা লঙ্ঘিত হয়ে থাকে, যদি তোমার ব্যক্তিগত জায়গা সম্মান না পায়, তাহলে ইন্টিমেসি শব্দটাই ট্রিগার হতে পারে। সাথে সাথে অ্যালার্ট হয়ে যেতে হবে। কেউ যখন তোমার খুব কাছে আসি, তোমার শরীর সেই পুরনো অভিজ্ঞতা মনে করে। তুমি বুঝতে পারো না কেন অস্বস্তি হচ্ছে, কিন্তু শরীর মনে রাখে। ট্রমা শুধু স্মৃতি না, ট্রমা হলো শরীরের প্রতিক্রিয়া। হিলিং তাহলে কোথা থেকে শুরু হয়? প্রথমে অ্যাওয়ারনেস থেকে। বুঝতে হবে আমি কেন দূরে যেতে চাইছি। এটা কি সত্যিই রেড ফ্ল্যাগ নাকি আমার ভয়? তারপর কমিউনিকেশন। কাউকে বলা, ঘনিষ্ঠতা এলে আমি ভয় পাই। এই বাক্যটাই হিলিংয়ের শুরু। কারণ ইন্টিমেসি ফিয়ার লুকিয়ে রাখলে বাড়ে, আলোই আনলে কমে। হেলদি ইন্টিমেসি কেমন হয়? হেলদি ইন্টিমেসি ধীরে এগোয়, সীমা মানে, চাপ দেয় না, শোনে। এখানে স্পেস আছে কিন্তু ডিস্টেন্স না। এখানে কানেকশন আছে কিন্তু নিয়ন্ত্রণ না। এখানে ভালনারেবিলিটি আছে কিন্তু এক্সপ্লয়টেশন না। আর কতদিন নিজের সাথে অন্যায় হতে দেবে? একবার বিচার করে দেখো। যদি তুমি সবসময় দূরে সরে যাও, তাহলে তুমি কখনো জানবে না কেউ সত্যিই তোমার পাশে থাকতে পারত কিনা। ভয় থেকে পালানো সহজ, ভয়ের সাথে থাকা কঠিন। কিন্তু ইন্টিমেসি মানে নিজের ভয় নিয়েও এগোনো। কার্ল ইয়ুং বলেছিলেন, যা তুমি প্রতিরোধ করো তা টিকে থাকে। ইন্টিমেসি ফিয়ারও তেমন। মুখোমুখি না হলে এর থেকে বেরোনো যাবে না। আজ একটু থেমে ভাবো, কেউ যখন সত্যিই তোমার কাছে আসে,
তুমি কি কাছে থাকো, নাকি অজান্তেই দূরে সরে যাও? কথাগুলো ভারী মনে হলে আর একবার শোনো। কেন মানুষ নিজেকে প্রকাশ করতে ভয় পায়? অথেন্টিক সেলফ বনাম সামাজিক মুখোশ কি? আমরা আসলে কি? নিজের স্বার্থে এগুলো নিয়ে চিন্তা করো। বর্তমান সময়ের জীবন লক্ষ্য করে দেখো। এই সিরিজ আমি আসলে কে? আসল আমি বনাম সমাজের বানানো আমি, এই দুইয়ের দ্বন্দ্ব সবসময় চলতে থাকে। অথেন্টিক সেলফ ভার্সেস সোশ্যাল মাস্ক। নিজের সত্যিকারের সত্তাকে খুঁজে পাওয়া কি সত্যিই খুব শক্ত? একটা অদ্ভুত কিন্তু সত্যি। ভেবে দেখো, যদি তোমার থেকে সব লেবেল কেড়ে নেওয়া হয়, তোমার নাম, তোমার কাজ, তোমার রিলেশনশিপ স্ট্যাটাস, মানুষ তোমাকে কি ভাবে? সবকিছু। তাহলে তুমি কে? চুপ করে ভাবো। তুমি কি উত্তরটা দিতে পারছো, নাকি মাথার ভেতর ফাঁকা লাগছে? আজ আমরা অন্যদের নিয়ে কথা বলবো না, আজ আমরা নিজেকে নিয়ে কথা বলবো। তুমি আসলে কে, আর তুমি নিজেকে কি বানিয়ে ফেলেছ? আমরা জন্মাই আসল হয়ে, কিন্তু পরে মুখোশ বানাই। একটা ছোট বাচ্চাকে দেখো, সে কাঁদে যখন কষ্ট পায়, সে হাসে যখন খুশি হয়। সে অভিনয় করে না, তার ভেতরে কোনো ফিল্টার নেই। কিন্তু বড় হতে হতে আমরা শিখি, এভাবে কথা বললে মানুষ পছন্দ করবে, এটা বললে রিজেক্ট করবে, এভাবে থাকলে সেফ। এভাবেই ধীরে ধীরে আমরা একটা সোশ্যাল ভার্সন বানাই। এই ভার্সনটা টিকে থাকার জন্য দরকার, কিন্তু একসময় এটা আমাদের আসলটাকে ঢেকে দেয়, আমাদের অজান্তেই। মুখোশ কেন তৈরি হয়? মুখোশ অহংকার থেকে না, মুখোশ তৈরি হয় ভয় থেকে। রিজেকশনের ভয়, জাজমেন্টের ভয়, একা হয়ে যাওয়ার ভয়। ধরো তুমি একবার তোমার সত্যিকারের অনুভূতি দেখালে, আর সেটা যদি গ্রহণ না করা হয়, তখনই মন সিদ্ধান্ত নেয় আসল আমি বিপজ্জনক। তারপর থেকে শুরু হয় অভিনয়। আমি এমনই, আসল নাকি তৈরি। আমরা প্রায়ই বলি আমি ইন্ট্রোভার্ট, আমি ইমোশনাল না, আমি কারো উপর ডিপেন্ড করি না। কিন্তু এগুলো সবসময় সত্যি না, অনেক সময় এগুলো অ্যাডাপ্টেশন। তুমি হয়তো ইমোশনাল ছিলে, কিন্তু কেউ সেটাকে দুর্বলতা বলেছিল। তুমি হয়তো খোলামেলা ছিলে, কিন্তু কেউ তোমাকে বিচার করেছিল। তাই তুমি বদলালে, নিজেকে বাঁচাতে। সোশ্যাল অ্যাপ্রুভাল হল নীরব নিয়ন্ত্রণ। এর ফাঁদটা তোমার বোঝা দরকার। বর্তমান সময়ে একটা বড় ট্র্যাপ হল অ্যাপ্রুভাল ইকোনমি। সোশ্যাল মিডিয়া, লাইকস, ভ্যালিডেশন, ইমেজ মেনটেন করা। তুমি ধীরে ধীরে এমনভাবে বিহেভ করো যাতে মানুষ তোমাকে পছন্দ করে। এখানে একটা সাটল শিফট হয়। তুমি নিজের জন্য না, তুমি অডিয়েন্সের জন্য বাঁচতে শুরু করো। এটাই সোশ্যাল মাস্কের মডার্ন ভার্সন। তাহলে সমস্যা কোথায়? সমস্যা মুখোশে না, সমস্যা তখন হয় যখন তুমি মুখোশটাকেই নিজেকে ভাবতে শুরু করো। তুমি দীর্ঘদিন ধরে অভিনয় করতে করতে ভুলে যাও তুমি আসলে কি পছন্দ করো, তুমি কি অনুভব করো, তুমি কে। কার্ল ইয়ুং বলেছিলেন, দ্য প্রিভিলেজ অফ আ লাইফ টাইম ইজ টু বিকাম হু ইউ ট্রুলি আর। কিন্তু এই প্রিভিলেজ অর্জন করা সবচেয়ে কঠিন। অথেন্টিক সেলফ কেন ভয়ঙ্কর লাগে? কারণ অথেন্টিক সেলফ প্রেডিক্টেবল না,
যখন তুমি সত্যিকারের তুমি হয়ে ওঠো, সবাই তোমাকে পছন্দ করবে না। কেউ কেউ দূরে যাবে, কিছু সম্পর্ক ভেঙে যাবে। এই লসের ভয়ই মানুষকে আটকে রাখে। কিন্তু প্রশ্নটা হলো, যে সম্পর্কগুলো তোমার আসলটাকে নেয় না, সেগুলো রাখা কি সত্যিই নিরাপদ? নিজেকে লুকিয়ে রাখার মূল্য কিভাবে দিতে হয় ভেবেছ কখনো? তুমি বাইরে থেকে অ্যাকসেপ্টেড, কিন্তু ভেতরে ডিসকানেক্টেড। সবাই তোমাকে চেনে, কিন্তু কেউ তোমাকে জানে না। এটাই সবচেয়ে বড় একাকিত্ব। মানুষের মাঝে থেকেও নিজেকে অচেনা লাগা, এই ফিলিংটা আসে যখন তুমি নিজের সত্যকে চাপা দাও। অথেন্টিক হওয়া মানে কি? অথেন্টিক হওয়া মানে সব কথা মুখের উপর বলা না, রুড হওয়া না, অন্যকে আঘাত করা না। অথেন্টিক হওয়া মানে নিজের অনুভূতি চেনা, নিজের সত্য মেনে নেওয়া, নিজের সীমা সম্মান করা। এটা লাউড না, এটা কোয়াইট অনেস্টি। এর শুরুটা কোথা থেকে হয়? নিজেকে প্রশ্ন করা থেকে। আমি এটা করছি কেন? আমি কি সত্যিই এটা চাই? আমি কি ভয় থেকে বিহেভ করছি? এই ছোট প্রশ্নগুলো ধীরে ধীরে মুখোশ আলগা করে। একদিনে কিছু হবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে হবে। ছোট ছোট সত্য, ছোট ছোট পদক্ষেপ। অথেন্টিসিটি বড় কোনো ঘোষণা না, এটা ছোট ছোট জায়গায় আসে, যেখানে তুমি না বলো, যেখানে তুমি নিজের মত দাও, যেখানে তুমি অভিনয় বন্ধ করো। এই ছোট জায়গাগুলোতেই আসল তুমি ফিরে আসে। এক্ষেত্রে অন্যদের প্রতিক্রিয়া লক্ষণীয়। যখন তুমি বদলাবে, কেউ বলবে তুমি বদলে গেছ, কেউ অস্বস্তি বোধ করবে, কেউ দূরে যাবে, কারণ তারা তোমার পুরনো ভার্সনের সাথে অভ্যস্ত ছিল। কিন্তু যারা থাকবে, তারা তোমাকে সত্যিকারের দেখবে। তুমি যতদিন অন্যের জন্য বাঁচবে, ততদিন তুমি নিজেকে হারাবে। আর যেদিন তুমি নিজের জন্য নিজের পাশে দাঁড়াবে, সেদিন তোমার একা লাগতে পারে, কিন্তু সেই একাকিত্বই তোমাকে তোমার কাছে নিয়ে যাবে। রুমি বলেছিলেন, হোয়াট ইউ সিক ইজ সিকিং ইউ। তুমি যত নিজের দিকে ফিরবে, তত নিজেকে খুঁজে পাবে। আজ একটু থেমে ভাবো, তুমি যা দেখাচ্ছ সেটা কি সত্যিই তুমি, নাকি তুমি শুধু একটা অ্যাকসেপ্টেড ভার্সন? একবার অন্তত অভিনয়টা থামানো প্রয়োজন, নিচের জন্য।